দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে প্রথম আইন পাস হয়। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, তিনি তখন বলেছিলেন যে বিদ্যুৎ ছাড়া সভ্যতার বিকাশ সম্ভব না, কৃষি এবং শিল্প সমস্ত বিকাশের ক্ষেত্রে বিদ্যুৎ লাগবে, এখানে এটা সরকারের দায়িত্বে থাকবে। এই ধারণাটা সময়ে সময়ে পরিবর্তন সংযোজন হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন এবং উৎপাদিত বিদ্যুৎ পৌঁছে দেওয়া মানুষের বাড়ি ঘরে, এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, এটা সম্প্রসারিত হয়েছিল। প্রচুর বিদ্যুৎ কেন্দ্র সেখানে তৈরি হয়েছিল যাতে বিদ্যুৎটা উৎপাদন করা যায়। কিন্তু সর্বনাশটা যখন হয়ে গেছে সেটা হলো 2003 সাল। অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের সময় সন্তোষ কুমার দেবকে দিয়ে একটা কমিটি করে দিয়েছিলেন, বিদ্যুৎ ক্ষেত্র কি সরকারের হাতে থাকবে না বেসরকারি হাতে থাকবে। তখনই বিদ্যুৎ আইন 2003 পাশ করিয়ে নিয়েছেন। দুটো দল এটাকে সমর্থন করেছে, ভারতবর্ষের সবচেয়ে বড় যে দুটো দল, একটা বিজেপি একটা কংগ্রেস, এই আইন তারা পাশ করিয়ে দিয়েছেন। এই আইনে বলেছেন যে সরকার এখন বিদ্যুৎ ক্ষেত্রে দায়িত্ব নেবে না, এটা এখন কোম্পানি বা কর্পোরেশন, এই বোর্ড ইত্যাদি করে সেখানে দায়িত্ব ভাগ করে নিতে হবে, সরকার সেখানে দায়িত্ব নেবে না। এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আমাদের রাজ্যে 2004 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এটা ছিল সরকারের, ত্রিপুরা সরকারের। আপনারা জানেন আমাদের অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে এটা সরকারের হাতে থাকলে কেন্দ্রীয় সরকারের কোন প্রকার বিদ্যুৎ ক্ষেত্রে সহায়তা পাবে না, এটাকে কোম্পানিতে নিতে হবে। আমরা প্রতিবাদ করেছিলাম, উপায়হীন ভাবে আমাদেরকে বাধ্য করা হয়েছিল 1 জানুয়ারি 2005 সাল থেকে এই ত্রিপুরা যে বিদ্যুৎ নিগম যেটা দেখছেন এটা তৈরি করা হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে সরকার দায়িত্ব নেবে না, আয় উপার্জন নিজেরা করবে, সবটা নিজেদের কি করতে হবে। তখন আমাদের ইঞ্জিনিয়াররা যারা ছিলেন, কর্মচারীরা যারা ছিলেন, দারুণভাবে সহযোগিতা করেছে, এটা অনস্বীকার্য। এবং সারা দেশের যে অবস্থাটা এটা তারা বুঝতে পেরেছেন, সহযোগিতা করে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। এই বিদ্যুৎ নিগম তৈরি হওয়ার পর 2005 সাল থেকে তখন যে আমরা নিগম তৈরি করি তখন গ্রাহক সংখ্যা ছিল 2 লক্ষর অল্প কিছু বেশি। সেই নিগম তৈরি হওয়ার পর বামফ্রন্ট সরকার পর্যন্ত এটা ছিল 7.5 লক্ষর উপর। গ্রাম শহর সর্বত্র বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এখন বিদ্যুৎ পরিষেবা তো পৌঁছে দিতে হবে না, এটার সঙ্গে সাহায্য রেখে বিদ্যুৎটা আসবে কোত্থেকে, উৎপাদন তো বাড়াতে হবে। আপনাদের জানার জন্য বলছি, বরমুড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্যাস দিয়ে, আমাদের রাজ্যের গ্যাস দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে। 42 মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে আসতো, যাতে ঘাটতি পূরণ করা যায়। রুখিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এখানে আরো 3টা নতুন টারবাইন বসিয়ে দেওয়া হয়েছে। 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আরো বাড়িয়ে নেওয়া হয়েছে, তার আগেও আরো কয়েকটা টারবাইন ছিল। ওইদিকে ডম্বুর, এখান থেকে 8 থেকে 10 মেগাওয়াট পাওয়া যেত, এটাকে উৎপাদন আরো বাড়ানো যায় কিনা এগুলো সম্পর্কে পদক্ষেপ নিয়েছিল। এখানেই ক্ষান্ত থাকলে হবে? লোডশেডিং তো দেওয়া যাবে না, লোডশেডিং তো তুলে দিতে হবে, রাজ্যের নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। আমরা আমাদের রাজ্যের গ্যাসকে কাজে লাগিয়ে প্রচন্ড আপনারা লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের রাজ্যে নিজস্ব একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চাই। ওএনজিসির সঙ্গে টাই আপ করে সেখানে গিয়ে ওএনজিসি সহ ত্রিপুরা গভর্নমেন্টকে অল্প কিছু শেয়ার তারা আমরা চেয়েছিলাম, 10% শেয়ার দেয়নি আমাদেরকে, সেন্ট্রাল গভর্নমেন্ট তখন রাজি হয়নি। ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি নামে একটা কোম্পানি তৈরি হয়েছে, সেটা পাল্লাটা নয়, এটা উত্তর পূর্বাঞ্চলের মতো অন্যতম একটা মেগা পাওয়ার প্রজেক্ট, ভারতবর্ষের মতো গ্যাস ভিত্তিক অন্যতম একটা মেগা পাওয়ার প্রজেক্ট, গ্যাস ভিত্তিক। সেখানে এটা তৈরি হওয়ার পর এখান থেকে বিদ্যুৎ নর্থ ইস্টে 7টা স্টেট পাবে। সবচেয়ে বড় শেয়ার কে পাবে? আসাম। সেকেন্ড ত্রিপুরা, জনসংখ্যার আনুপাতিক হারে এখান থেকে 7টা রাজ্য বিদ্যুৎ পায়। আসাম এখান থেকে যদি বিদ্যুৎ না যায় লোডশেডিং মুখ ধুপড়ে পড়বে এই পাল্লাটা না থেকে। আমরা আমাদের শেয়ার পেয়েছি, আমাদের প্রাপ্য সেবার শেয়ার আমরা নিয়েছি,
আমরা আমাদের রাজ্যে বিদ্যুতে মানুষের এই চাহিদা, যে লোডশেডিং নিয়ে কথাগুলো বলছেন, এই কথাটা যদি না উঠে মানুষের মুখে উদ্বৃত্ত করার জন্য কেন্দ্রীয় সরকার বলছে তোমরা আর কেন নিচ্ছ? আসামে বিভিন্ন প্রজেক্ট, নর্থ ইস্টে বিভিন্ন প্রজেক্টে তোমাদের শেয়ার আছে, আর কেন? এটা দরকার নেই। মনার চক আপনাদের জানেন, এটা দীর্ঘ লড়াই করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। আমরা বলেছি এটা আমরা করব, এটা করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে, তখন মনমোহন সিং এর গভর্নমেন্ট, আমরা তাকে বাধ্য করেছি এটা স্যাংশন দিতে হবে। মনার চক নিপপুর একটা পাওয়ার প্রজেক্ট হয়েছে, বললো এটা কে নেবে বিদ্যুৎ? ঠিক আছে, আমরা সবটা নিয়ে নেব। এখানে 100 মেগাওয়াট বিদ্যুৎ সবটা আমরা নিয়ে নিয়েছি। এখন বিদ্যুৎ উদ্বৃত্ত হয়ে গেছে। উদ্বৃত্ত বিদ্যুৎটা ফ্রিজে ঢুকিয়ে রাখা যায় না, এটা বিক্রি করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরায় যে এসেছিলেন, আসাম রাইফেল মাঠে তিনি প্রকাশ্যে বললেন ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে, আমি তো আপনাদের বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি আনার জন্য সহযোগিতা করেছি, আমার বাংলাদেশে বিদ্যুতে ঘাটতি আছে, আমাকে বিদ্যুৎ দিন। আমাদের মুখ্যমন্ত্রী তখন প্রকাশ্যে বলেছিলেন ভারত সরকারের যদি আপত্তি না থাকে আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশকে দিতে চাই, পরিষ্কার বলে দিয়েছেন। এ নিয়ে অনেক টালবাহানা হয়েছে। 2015-2016 অর্থ বৎসরে বাংলাদেশ সরকার থেকে আহ্বান জানার উপর আমরা গিয়েছি, আমি নিজেও গিয়েছিলাম। দীর্ঘ মিটিং এর পর সেখানে ফয়সালা হয়েছে আমরা বিদ্যুৎ বাংলাদেশকে দেব, 100 মেগাওয়াট দিয়ে আমরা শুরু করতে চাই। পরের দিন তিনি প্রাতরাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ডাকলে বললেন আমাদেরকে আরো 100 দিন। আমরা বলছি আপত্তি নেই, আমাদের বিদ্যুৎ উদ্বৃত্ত আমরা দিয়ে দেব, কিন্তু ভারত সরকারকে আপনারা রাজি করাতে হবে। কেন্দ্রের সরকারের অনুমোদন না থাকলে তো এটা দেওয়া যাবে না। পরে আবার 100 মেগাওয়াটের কথা বললেন, সেখানে 60 মেগাওয়াট থাকবে, 160 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যেহেতু আমাদের শেয়ারে বিদ্যুৎ, এই বিদ্যুৎ থেকে আমাদের আয় আসতো কত? 10 থেকে 12 কোটি টাকা নেট প্রফিট আসতো প্রতি মাসে। এই টাকাটা এই সাবসিডি হিসেবে আপনারা গ্রাহকরা পেতেন, তাদের বিদ্যুতের দামটা কম থাকতো। কারণ বিদ্যুতের দাম ঠিক করে আয় এবং ব্যয়ের উপর। আয় যদি বাড়ানো যায়, ব্যয়টা যদি ঠিক টাকা ধরা যায়, তাহলে একটা সামঞ্জস্য রাখা যায়, কম পয়সা মানুষকে বিদ্যুৎ দেওয়া যায়। এই যে পলিসি, এই যে নীতি, এটা নিয়ে বামফ্রন্ট সরকার কাজ করেছে। সকলের কাছে বিদ্যুৎ পৌঁছে দাও, লোডশেডিং তুলে দাও, এবং মানুষ যাতে বিদ্যুৎ পৌঁছে দিলেই কাজ শেষ হয় না, মানুষ যাতে সস্তায় বিদ্যুৎ ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করো। এই যে নীতি, বামফ্রন্টের নীতি, এই নীতিতে আমরা কাজ করেছি, সস্তায় মানুষকে বিদ্যুৎ দিয়েছি। এভারেজ কস্ট কত ছিল? আমি মাঝে মধ্যে দেখছি সরকারের দিক থেকে বলা হয় বামফ্রন্টের সময় নাকি 146% দাম বাড়িয়েছে। আমি জানি না এই হিসাব কোথেকে দিচ্ছেন। আমি ধরেনি, ধরুন বাড়িয়েছি আমরা, দামই তো ছিল না। সরকারের কাছে যখন বিদ্যুৎ ছিল কেউ টাকাই ঠিক মতো দিত না, 2-4 টাকা কৃপা করে দান দাক্ষিণ্য হিসেবে দিতেন সরকারের হাতে যখন ছিল। নিগম তৈরি হওয়ার পর যে জিনিসটা মূল্যহীন, তার যদি মূল্য 1 টাকা ধরা হয়, 100 পয়সা, পার্সেন্টেজ অনেক বেশি মনে হবে। এটা ছিল। আমরা সেখানে গিয়ে আস্তে আস্তে সচ্ছল হয়ে, কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এখন আপনাদের এভারেজ কস্ট, এবার যে দামটা বাড়িয়েছেন সেখানে এভারেজ কস্ট আপনাদের জন্য 60 টাকা 15 পয়সা মতো দেখিয়েছেন। আমি যতটুকু দেখেছি আপনাদের রেগুলেটরি কমিশনের অর্ডারটা, আমাদের সময় এটা ছিল 3 টাকা 99 পয়সা এভারেজ কস্ট। আর গরিবদেরকে আমরা 2.5 টাকা দিতাম, 2 টাকা 2.5 টাকা 1.5 টাকাও কাউকে আমরা বিদ্যুৎ দিতাম। যারা বেশি ব্যবহার করতেন তাদের ক্ষেত্রে একটু বেশি পড়তো। তাতে গিয়ে এই নিগম, ইঞ্জিনিয়ারের বেতন, কর্মচারীদের বেতন এবং গ্যাস কেনার টাকা, ওই যে গ্যাস কিনে আমরা বিদ্যুৎ উৎপাদন করি বরমুড়া রুখিয়াতে, এই গ্যাস কেনার টাকা এবং বিদ্যুৎ যেটা বাইরে থেকে আমরা নিয়ে আসি তার পরিবাহী খরচ, সব কিছু দেওয়ার পর, ডিএ থেকে রিটায়ারমেন্টের পর বেনিফিট দেওয়ার থেকে শুরু করে সব কিছু দেওয়ার পরও লাভ করেছিল এই বিদ্যুৎ নিগম। গভর্নমেন্টকে ডিভিডেন্ড দিয়েছিল, লভ্যাংশ জমা দিয়েছিলেন এই নিগম।
একটা নিগম সরকার থেকে কোনো টাকা না নিয়ে মানুষকে বুঝিয়ে মানুষের সাধ্যের মধ্যে রেখে মানুষকে পরিষেবা দিয়ে মানুষের সাহায্য নিয়ে আর সঙ্গে ইঞ্জিনিয়ার কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছিল। ভারতবর্ষের মধ্যে 2-3টা রাজ্যের মধ্যে একটা স্থান নিয়ে নিয়েছিল এই যে ছোট্ট ত্রিপুরা, একটা দৃষ্টান্ত হয়ে গেছিল। তখন থেকে একটা চাপ ছিল এটা বেসরকারি হাতে দিয়ে দাও। কেন এগুলি সরকার? কারণ শেয়ারটা এই নিগমের 100% শেয়ার ত্রিপুরা সরকারের হাতে, অ্যাসেট প্রপার্টিটা ত্রিপুরা সরকারের, এটা জনগণের। আমরা বলেছি এর শেয়ার আমরা বেসরকারি হাতে দেব না, আমাদের গভর্নমেন্টের সময় পলিসি ছিল। এখন এটাকে ধীরে ধীরে বেসরকারীকরণ, আমরা যেহেতু এটা একমত হইনি, এখন গিয়ে চালাকি করে 2018 সালে সরকার আসার পর চালাকি করে এটার নাম দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি সহায়তা। বাংলাটা অনেকটা সহায়তা এটা। এবং এই ফ্র্যাঞ্চাইজি নাম দিয়ে 5টা ডিভিশন, কৈলাসহর, লঙ্কাইবেলি, আমবাসা, সাবরুম, মোহনপুর, এই 5টা ডিভিশন বেসরকারিতে দিয়ে দিলেন। তার কন্ডিশন কি, শর্তাবলী কি, সম্পদটা কি হবে, সম্পদ ব্যবহার করলে কি পাওয়া যাবে, এটা জনগণ কিচ্ছুই জানলেন না, দিয়ে দিলেন। দেওয়ার পরে গত 4-5 বছর ধরে 2018-19 সালে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, দিয়ে দিলেন। আমরা তো বলেছি এটা বেসরকারীকরণ। এখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে বলেছিলাম এটা সর্বনাশ করছেন, গ্রাহক পরিষেবা পাবে না, দেশের যেখানে যেখানে দিয়েছে সর্বনাশ হয়ে গেছে। এই ক্ষতি একদিন রাজ্যবাসীও টের পাবে, নিগমও টের পাবে। মজার ঘটনা, যাদেরকে বাইরে থেকে পরিষেবা দিতে দিলেন 2টা কোম্পানিকে, এই কোম্পানি এসে পরিষেবাটা দিলেন না, মানুষ থেকে টাকা তুললেন, বকেয়া টাকাও তুলেছেন আগে, আর সঙ্গে গিয়ে পরিষেবার ক্ষেত্রে টাকাটাও তুললেন, কিন্তু লাইন মেনটেনেন্স করলেন না, যারা কর্মচারী তাদের বেতনটার দায়িত্ব নিলেন না, কিচ্ছু নিলেন না। এখন শোনা যাচ্ছে একটা কোম্পানিকে গভর্নমেন্ট বলেছে বিদায় হও, তোমরা ব্যর্থ, পরিষেবা দিতে পারোনি, সর্বনাশ করেছ, রাজ্য ছাড়ো। ছাড়া কেন তার আগে জিজ্ঞাসা করুন যে পরিষেবাটা যারা দিয়েছিল তৎকালীন সময়ে দায়িত্ব, তাদের কাছে প্রথম তখনই তো আমরা প্রতিবাদ করেছিলাম এরা লুটপাট করে নিয়ে যাবে। এখন শোনা যাচ্ছে এরা 150 কোটি টাকার উপর এই নিগম থেকে বিদ্যুৎ নিয়ে গেছেন। এই টাকাটা দেওয়ার কথা, নিগমের কাছে জমা দেওয়ার কথা, এই 150 কোটি টাকার উপর এই জায়গার টাকা নাকি জমা দেয়নি। এই টাকা কি অনাদায়ী থাকবে? কেন এটা গ্রাহকরা বহন করবে? এই টাকাটা কিন্তু এই যে এটা কিন্তু ঢুকবে, কিন্তু যেহেতু নিগম থেকে বিদ্যুৎটা নিয়ে গেছেন, টাকাটা আদায় করতে পারেনি, এটা কিন্তু অনাদায়ী থাকবে। এই অনাদায়ী টাকাটার দায় ভাগ বহন করতে হবে ত্রিপুরা রাজ্যের 9 লক্ষ গ্রাহককে। কারণ নিগমের 1 কাপ চাও যদি খায় তার পয়সা কিন্তু গ্রাহককে বহন করতে হয়, এটা নিয়ম। স্বাভাবিক কারণে অপরাধ করলেন আপনারা, ভুল করলেন আপনারা, অন্যায় করলেন আপনারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। এখন শোনা যাচ্ছে 150 কোটি টাকার উপর নাকি তারা এখন হাত পাত্তারি গুটিয়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? চলবে এগুলো? তখনই তো আমরা বলেছিলাম এটা ভুল সিদ্ধান্ত, দেশের বিভিন্ন জায়গায় দিয়েছে, ফেল করেছে, আবার সরকার সেখানে এটা দায়িত্ব নিতে হয়েছে। কেন এটা করলেন? এই জনগণের কাছে এই কৈফিয়ত দিতে হবে। 2018-19 সালে আপনারা এটা দিয়ে দিয়েছেন, এ তো ভুল সিদ্ধান্ত আপনাদের। এখন যে আরেকটা রয়ে গেছে কৈলাসহরে, এটাও বোধহয় সম্ভবত 5 তারিখ উঠিয়ে চলে যাবে। প্রশ্নটা হলো তাহলে যেই টাকাটা মানুষ থেকে তুলেছেন এই টাকাটাকে ফেরত দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কেন তাদেরকে ছাড়া হবে? গ্রাহক যদি বিদ্যুতে বিল না দেয় তার বাড়ির লাইন কেটে দেওয়া হয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। তবে এদের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এইভাবে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশে যে বিদ্যুৎ দিতেন, এখন আমরা শুনতে পাচ্ছি 70 থেকে 80 মেগাওয়াট, কখনো 90 মেগাওয়াট যায়। তাহলে বাকিটা কেন যাচ্ছে না? তাদের কাছে কি টাকা অনাদায়ী থাকলে আদায় করুন। আমাদের সময় তো সেটা অনাদায়ী ছিল না, আমরা পেয়ে যেতাম।
তাহলে কি কারণে এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এর দায় কেন ত্রিপুরার গ্রাহকরা ভোগ করবেন? এখান থেকে যে আয়টা আসতো, এই আয়টা যদি না আসে, এটা লস চলে, এই দায়ভাগটা কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়বে। এটাই কিন্তু বিদ্যুতের দাম নির্ধারণ করা ফর্মুলা। এবং স্বাভাবিক কারণে এই সমস্ত জায়গায় ক্ষতিটা বাড়লো। আর আপনাদের উপরতলায় সাংঘাতিক ব্যাপার সেবার চলছে, এখানে ক্ষতি বাড়ছে। এবং এই ক্ষতির ফলশ্রুতিতে আপনারা বলছেন কিছু না, সামান্য একটু দাম বাড়িয়েছে। আমার প্রশ্ন রব, 2018 সালে মার্চ পর্যন্ত একজন গ্রাহক কত টাকা বিল দিলেন, এখন কত টাকা দেয়? পার্সেন্টেজের হিসাবটা পড়ে যান। একটা গ্রাহককে যদি জিজ্ঞাসা করেন 18 সালে মার্চে যে টাকাটা দিতাম, এখন যে বিলটা দিই প্রায় ডাবল। আপনারা বলছেন 14 পয়সা বেড়েছে, অল্প 14%, 2 দফায়, একবার 7 আর বা 7.15। তাহলে বিলের সঙ্গে তো এটা সাযুজ্যপূর্ণ না। তাহলে কায়দাটা কি? কায়দাটা হলো ফিক্সড চার্জটাকে বাড়িয়ে দিয়েছে। একটা ফিক্সড চার্জ থাকে, এটা গ্রাহককে দিতে হয়, এই ফিক্সড চার্জটাকে বাড়িয়ে দিয়েছে। আর কায়দাটা হলো কি? স্ল্যাবগুলো, স্ল্যাব আপনি কম ব্যবহার করলে এক স্ল্যাব, পরে বেশি ব্যবহার করলে আরেকটা স্ল্যাব। স্ল্যাবের মধ্যে অনেক কিছু কারুকার্য করছেন আপনারা, এগুলো আমাদেরকে বোঝাতে পারবেন না। বসুন, আমি এখানে নিগমের অফিসার যারা আছেন, আমি তাদেরকে বলবো, মন্ত্রী তো পরে, মন্ত্রী তো হিসাব রক্ষক না, দায়িত্ব আপনাদের। আপনার যদি সৎ সাহস থাকে ডাকুন, আমি বসতে রাজি আছি। আমার সঙ্গে যারা আছে এগুলি নিয়ে বুঝেন, জানেন, এরও আসবে, আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিন যে কেন এটা পারবে। বাড়ার তো কোনো দরকার নেই। আপনারা বিল করছেন, কোথায় সর্বনাশ হচ্ছে আসল জায়গায় ধরুন। টোটাল যে বিদ্যুৎ যে গ্রাহক আপনারা বলছেন প্রায় 9 লাখ, মানলাম 9 লাখ, তাহলে এই 9 লক্ষ গ্রাহকের কাছে মাসে 9 লক্ষ বিল দেওয়ার কথা। বিল যাচ্ছে কত পার্সেন্ট? ম্যাক্সিমাম 40 থেকে 50%, আর বাকিটা বিলই হয় না। তাহলে এই 40 থেকে 50% লোক বিল পাচ্ছে, তাও আবার সবাই দেয় কিনা আমার জানা নেই যারা বিল পায়। তাহলে আপনি তো প্রায় 40 থেকে 50% বিলিংই করতে পারছেন না, বিলই পৌঁছে দিতে পারছেন না। তাহলে এই দায়ভার যিনি বৈধ ভোক্তা, যিনি বিলটা পেমেন্ট করে, তার কাঁধে কি রেখে পড়বো এটা? আপনি তো তার কাছে বিলই পৌঁছাতে, এই ব্যর্থতার দায়িত্ব কে নেবে? নিগমকে নিতে হবে, সরকারকে নিতে হবে। 100% বিলিং করতে হবে। 100% বিলিং করে যদি 100% টাকা আদায় করা যায়, টাকা তো উৎপৃত্ত হবে, ঘাটতি থাকার কথা না, বরঞ্চ দাম কমার কথা। এখন যে দাম আছে দামটা কমার কথা। এটা করুন, তো কেন করছেন না? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি মানে সিপিএম এর পক্ষ থেকে, ব্যক্তি মালিকদের না, কত মিটার অকেজু আছে পার্সেন্টেজে? এটা প্রায় 50% কাছাকাছি মিটার অকেজু, কাজ করে না। এগুলো বিল কি করে হচ্ছে? লামসাম। কি ব্যাপার? মিটার বসান, প্রকৃত মিটার স্থাপন করে দিন, অকেজু মিটারগুলো সরিয়ে নিন, মিটার দিয়ে মিটারিং এ যা আসে সেইভাবে বিল করুন, তাহলে তার দাম বাড়ানোর দরকার নেই। কিন্তু টোটাল যে গ্রাহক, সে গ্রাহকের প্রায় 40 থেকে 50% মিটার অকেজু। আর এখন আর একটা আমদানি হয়েছে স্মার্ট মিটার। গ্রাহকরা তৈরি থাকেন, টের পাবেন। এটা বামফ্রন্ট বিরোধিতা করেছে সারা দেশে, আপনারা বুঝতে পারছেন না। এটা দেখবেন, অনেক কিছু দেখবেন। বিশ্ব ব্যাংক কন্ডিশন হিসেবে বলেছে, আমরা জানি যে এটা বসাতে হবে। হ্যাঁ, আমরা বিশ্ব ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম 1376 কোটি টাকা বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের জন্য। আমরা কি বলেছি? এক্সপেরিমেন্ট হিসাবে 50,000 মিটারের টাকা তোমরা দেবে, আমরা বসাবো, এক্সপেরিমেন্ট। আর এখন তোমরা স্মার্ট মিটার বসাচ্ছ, এবং এই স্মার্ট মিটারের মধ্যে গিয়ে অনেক ব্যাপার সেপার ঘটবে, অনেক ব্যাপার সেপার ঘটবে। এটা গোটা দেশে এই নিয়ে আন্দোলন তৈরি হয়েছে। কোন কোন রাজ্যে স্মার্ট মিটারে মিটার সহ গাড়ি পুড়িয়ে দিয়েছেন আমজনতা। কাশ্মীরে এই ঘটনা ঘটেছে, পত্রিকায় আমি দেখেছি। বেশ কয়েকটা রাজ্যে স্মার্ট মিটার নিয়ে প্রশ্ন আসছে।
কাজে সেখানে গিয়ে একটা গ্রাহক যিনি পয়সা দেবেন, পরিষেবা নেবেন, তার জানার অধিকার আছে যে এই স্মার্ট মিটারের রহস্যটা কি। এটা নিয়েও কিন্তু গোটা দেশে এবং সারা পৃথিবীতে প্রশ্ন উঠেছে। বিশ্ব ব্যাংকই এখন এটা নিয়ে সন্দিহান, তারা নিজেরাই বলছেন আমরা এটা নিয়ে সন্দিহান। এই বিষয়গুলো তো গ্রাহকের উপরে গিয়ে পড়তায়, তাদের উপরে গিয়ে চাপ পড়ছে। আপনারা প্রচুর রিটায়ারমেন্টে যাচ্ছে, বিশাল সংখ্যা রিটায়ারমেন্টে গিয়েছে। এই যে রিটায়ারমেন্টে যাওয়ার পর পরিষেবা দিতে গেলে লোক তো লাগবে, কোথায় একটা লোক তো নিয়োগ করছেন না। বামফ্রন্টের সময় নিগম হওয়ার পর আমরা 2 দফায় যারা লাইনে কাজ করে নিয়োগ করেছি, যারা সাবস্টেশনগুলো দেখে টেকনিক্যাল স্টাফ নিয়োগ হয়েছে, ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে 2 দফায়। তাহলে তখন তো নিয়োগ হয়েছিল, তার জন্য তো সরকারের কাছে পয়সা যেতে হয়নি। এই নিগমিত আপনার আয় করে তাদের বেতন ভাতা ইত্যাদি দিয়েছে লভ্যাংশ থেকে, কোনো অসুবিধা হয়নি তো। তাহলে গত 6.5 বছর, প্রায় 7 বছর কাটিয়েছে, এই সময়ের মধ্যে কোনো লোক নিয়োগ নেই। এটা কেন হবে? ইঞ্জিনিয়ারদের দোষ দিয়ে লাভ নেই, কারণ পরিষেবাটা যখন এক্সপার্ট হয়, পরিষেবা দিতে গেলে লোক তো লাগবে, প্রকৌশলী লাগবে, লাইন স্টাফ লাগবে, নেই। সব চুক্তিবদ্ধ প্রথা, চুক্তিবদ্ধ প্রথা, চুক্তিবদ্ধ প্রথা, সব চুক্তিবদ্ধ প্রথা দিয়ে চালিয়ে দিচ্ছেন। এই চুক্তিবদ্ধ প্রথায় দেশটা চলছে। সারা দেশের অবস্থাটা কি? অফিস কাছারিগুলো অবস্থা কি? পরিষেবা মানুষ পাচ্ছে? সমস্ত ক্ষেত্রে একটা পেয়ে গেছে চুক্তিবদ্ধ 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 প্রথা সব। কাজে এই চুক্তিবদ্ধ প্রথার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে। এটা কি? এটা একটা ফাঁকি। একই কাজ করে একজন পাবে মাসে 80,000 টাকা বা 40,000 টাকা যদি গ্রুপ ডি ক্যাটাগরি হয়, আর সেম কাজ করে আরেকজন পাবে 6,000, 6,500, 7,000, 8,000, সর্বোচ্চ 10,000। এ তো মানুষকে ঠকাচ্ছে, সর্বনাশ করছে। এই চুক্তিবদ্ধ প্রথায় যেটা শুরু করেছেন, কন্ট্রাক্ট দিয়ে দিয়ে ঠিকাদারের হাতে তুলে দেওয়া, এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তাছাড়া কোনো পথ খোলা নেই। কেন বরমুড়া প্রজেক্ট বন্ধ? কেন রুখিয়া প্রজেক্ট বন্ধ? জানে ত্রিপুরার মানুষ এগুলো কেন বন্ধ হয়ে গেল? তো বামের সময় তৈরি করা, কেন এগুলিকে রক্ষা করতে পারলেন না? তখনই তো সিদ্ধান্ত ছিল বরমুড়া রুখিয়া বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে, আজও কেন সেই কাজটা হাতে নেওয়া হয়নি? ডম্বুরি উৎপাদন বাড়ানো হবে, আজও কেন সেই কাজটা হাতে নেওয়া হয়নি? কি হচ্ছে? এগুলো চলবে? ভবিষ্যৎ দিনে ত্রিপুরা রাজ্যের একটা বিপদ ঘনিয়ে আসবে। সরকারের নিজস্ব উৎপাদন ব্যবস্থা যদি না থাকে, বা নিগমের নিজস্ব উৎপাদন ব্যবস্থা যদি না থাকে, পরের উপর নির্ভরশীল থেকে বেশি দিন চলা যায় না, এইভাবে চলতে পারে না। এবং এভাবে মানুষকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আস্তে আস্তে করে এই নিগমেরও সর্বনাশ হচ্ছে। আমরা তো যতটুকু জানি, আপনাদের এখন দেনার পরিমাণ, আপনাদের যে রেগুলেটরি কমিশনের কাছে হিসাব দিয়েছেন, যদিও একটা অস্পষ্টতা আছে অনেক জায়গায়, এখান থেকে যতটুকু উদ্ধার করতে পেরেছি, আমার মনে হয় 900 কোটি টাকার উপর আপনাদের এখন দেনার পরিমাণ। কি ব্যাপার? যেই নিগমটা এত ভালো ছিল, গত 6 বছর 6.5 বছরের মধ্যে দামও বাড়িয়েছেন, 900 কোটি টাকা দেনা পরিমাণ কেন হলো? কেন আপনারা গ্যাসের টাকা দিতে পারছেন না? কেন এই গ্যাসের টাকা নির্দিষ্ট টাইমে দেওয়ার জন্য পেনাল্টি দিতে হবে? কেন বিদ্যুতের টাকা ঠিক টাইমে পরিশোধ না করার জন্য যেখান থেকে আপনারা বিদ্যুৎ কিনে আনেন সেখানে পেনাল্টি দিতে হবে? এই পেনাল্টির দায়ভার কেন গ্রাহকের উপর গিয়ে পড়বে? এটা তো গ্রাহকের উপর গিয়ে পড়ছে যে পেনাল্টি দিচ্ছেন। এবং শুধু তাই না, এই খবরও আমাদের কাছে আছে, কোন ব্যাংক আপনাদেরকে ঋণ দিতে চায় না। আর বামের আমলে ব্যাংকগুলো আমাদের পেছনে লেফট রাইট করতো, আমরা ঋণ দিতে চাই, আপনারা ঋণ নিতে চান কিনা। আমরা একবার নিয়েছিলাম, গ্যাসের টাকা পরিশোধ করার জন্য একবার ঋণ নিয়েছিলাম, মাসে মাসে সেটা সুদ আমরা করতে শুরু করে দিয়েছি। এখন তো আমি যা শুনছি, ব্যাংকগুলো আপনাদের নাম শুনলে ভয় পায়, ঋণ দিতে চায় না, কারণ এই ঋণ আদায় হবে কিনা তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, যেহেতু ব্যালেন্স শিটে বিরাট লস চলছে। লগ্নিকারক সংস্থা দেখবে আপনার ব্যালেন্স শিটের অবস্থা কি, আপনাদের ব্যালেন্স শিটের অবস্থা খুবই খারাপ। তাহলে কি করছেন আপনারা? ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছেন এবং কর্মচারীদের ভবিষ্যৎকে শেষ করছেন।
রাজ্যবাসীর যে অবস্থাটা সেটার মধ্যে একটা প্রশ্ন তৈরি করছেন। এটা করা উচিত না। আমরা সরকারকে বলবো যে রাজ্যের অবস্থাটা চিন্তা করে এখানে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন এবং মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। আজকে এখানে প্রশ্ন আসে যায়, হ্যাঁ ঠিক আছে, এটা অস্বীকার করি না, টেকনিক্যাল লস। আসলে কি দামটা তো বেড়েছে, এটিসি লস। এটা আপনাদের কাছে ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে, কিন্তু যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটিসি লস আপনারা কি এটা কি শুভঙ্করে ফাঁকি? আপনারা এবার এটা কিন্তু সাবমিট করা উচিত ছিল, কিন্তু আমি দেখলাম রেগুলেটরি কমিশনের অর্ডারের মধ্যে 21-22 পর 22-23টা সম্ভবত আছে, না জানি 21-22 পর্যন্ত আছে, তারপরে নেই। আসলে কি এটিসি লস? এটিসি লস মানে কমার্শিয়াল আর টেকনিক্যাল লস, এবং টেকনিক্যাল লস বিরাট পরিমাণ টেকনিক্যাল লস। এবং এই টেকনিক্যাল লসের মূল কারণকে গ্রাহক মোটেই না। টেকনিক্যাল লসের মূল কারণ হলো উন্নত পরিষেবা দিতে গেলে সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। বামফ্রন্ট সরকারের সময় সিস্টেম ইমপ্রুভ করার জন্য প্রচুর লোক নিয়ে এসছে, আপনারাও আনছেন। আপনাদের সময় এডিবির টাকা আসছে, বিশাল পরিমাণ টাকা, কাজে লাগান। এই টেকনিক্যাল লসটাকে কমান, নতুবা একদিন গ্রাহকদের না বিশ্বাস উঠে যাবে। এই ব্যবস্থাগুলো না নিয়ে কেন এই গ্রাহকদের মাথায় আবার একের টাইমলি বিদ্যুৎ পায় না, যাচ্ছে আসছে এই অবস্থা। প্রাকৃতিক দুর্যোগে কিছু বিষয় হয়, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে সারাই করে নিতে হয়। তার জন্য যারা কাজ করে, কেন ঠিকাদাররা রাস্তায় রাস্তায় ঘুরে বলছে কাজ করছি টাকা পাই না, কাজ করছি টাকা পাই না? এটা তো বিদ্যুতের ক্ষেত্রে চলবে না। যখন কোনো বিপর্যয় হয় সঙ্গে সঙ্গে দরকার লাগলে ঠিকাদারকে কাজে লাগাতে হয়। ঠিকাদার যদি ডাইরেক্ট টাইমে টাকাটা পায়, দ্রুততার সঙ্গে সে কাজ তুলে দেবে। এই বিষয়গুলি বাদ দিয়ে পরিষেবা ক্ষেত্রে উন্নত হবে? কেন এমনটা হবে? এগুলো এই নিগম কর্তৃপক্ষকে দেখতে হবে। নিগমের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আপনাদের দেখতে হবে। একজন সিএমডি তো এসেছিলেন, সিএমডি না এমডি এসেছিলেন, কি নাম জানি, কি কেলে না কি শুনলাম, এসে নানা কেলেঙ্কারি করে তিনি চলে গেছেন। এখন যে ভদ্রলোক এসছেন, ওনার উদ্দেশ্যে আবেদন, এই যে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এতে নিগমেরও ভবিষ্যৎ সুরক্ষিত হবে, রাজ্যবাসীর স্বার্থ সুরক্ষিত থাকবে, গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকবে। আর সঙ্গে বলল এই যে 7 পয়েন্ট যেটা বাড়িয়েছেন 15, এটা দরকার নেই, এটা দরকার নেই। শুধু শুধু বাড়িয়েছেন, শুধু শুধু গ্রাহকের উপর বোঝা চাপিয়ে দিয়েছেন। এটা প্রত্যাহার করুন, স্বাভাবিক অবস্থা ফিরে আনুন, পরিষেবা ক্ষেত্রকে উন্নত করুন, এবং তাহলে গ্রাহকরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের তো দিয়েছে তো। বামের আমলে যদি গ্রাহকের সহযোগিতা না পেত, নিগমটা এই জায়গায় আসতে পারত। এই যে বিল্ডিংটা আমি দেখিয়ে বলছি, জানেন কিনা এটা আমি জানি না, এখন যারা ম্যানেজমেন্ট আছে জানেন কিনা, 1 টাকাও সরকার থেকে নিয়ে নাই। এই যে বিল্ডিং 1 টাকাও গভর্নমেন্ট থেকে আমরা নিয়ে নাই, নিজেদের আয় দিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, কর্পোরেট বিল্ডিং, আয় দিয়ে। কয়টা বিল্ডিং করেছেন গত 6 বছর, 6.5 বছরে? এক একটা জায়গায় অফিসগুলোতে বসতে পারে না ইঞ্জিনিয়াররা, কর্মচারীরা। 24 ঘন্টা তাদের ডিউটি করতে হয়, বাইরে বৃষ্টি না পড়তে ঘরে বৃষ্টি পড়ে, এই হলো গিয়ে তাদের অবস্থা। কয়টা নতুন বিল্ডিং হয়েছে, কয়টা ডিজিএম অফিস, কয়টা এজিএম অফিস, কয়টা সিনিয়র ম্যানেজার অফিস, যেখানে বিল দিতে যায় গ্রাহকদের জন্য, সেখানে একটু ব্যবস্থাপনা রাখতে হয়, কোথায় দাঁড়াবে তারা লাইন দিয়ে। এগুলি কয়টা জায়গাতে করেছেন? দেখাতে পারবেন কি? পারবেন না। যা দিয়েছে সরকার সেটাকে তো রক্ষা করতে পারবেন না। আমরা বলবো যে নিগমকে আরো সরকারকে, কারণ সরকার এখনো তার দায়িত্ব অস্বীকার করতে পারে না, যেহেতু সরকার এটার 100% শেয়ারের মালিক, এবং সরকারি বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট করে, এটা বেসরকারি সংস্থার হাতে এখনো যায়নি। এতে স্বাভাবিক কারণে আপনাদের সরকারের দায়িত্ব হলো বোর্ড অফ ডাইরেক্টরসকে আরো বেশি অ্যাক্টিভ করা, সক্রিয় করা, সমস্যাগুলো সমাধান করা, দায়িত্ব নিয়ে এগিয়ে আসা, বর্ধিত মাসুল প্রত্যাহার করা, জনগণের উপর যে চাপ দিয়েছেন এটা বন্ধ করা, আর পরিষেবার মানকে উন্নত করা, এবং মানুষ যাতে
24 ঘন্টা বিদ্যুৎ পায়, এটাকে নিশ্চিত করুন। এটাই চায় মানুষ, এটাই রাজ্যের মানুষের দাবি। কাজে দাবিগুলো নিয়ে আপনাদের কাছে এটা জানান দেওয়া হয়েছে এবং এখানে প্রতিনিধিদেরকে ডাকেননি তারা, স্বাভাবিকভাবে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এদের দায়িত্ব ছিল যে এই যে লোকগুলি এসছে তাদের বক্তব্যটাকে একটু শুনি না, শোনার ইচ্ছেও নেই। এটা কি মনের ভিতর যদি দুর্বলতা থাকে শুনবে কি করে, জবাব দেবে কি করে? জবাব দেওয়ার কিছু আছে? আমি জানি না কোনো প্রতিনিধি দলকে ডেকেছে কিনা, ডাকেননি। এখানে যারা বিক্ষোভ দেখাতে এসছে এখানে তো দল বেঁধে গেলে যাবে না, 5 থেকে 6 জন প্রতিনিধি গিয়ে কথাটা শুনতে পারতেন তারা কি বলতে এসছে, একটু শুনি না। শুনতেও চায় না। কারণ শুনতে চায় না কেন? দুর্বলতা, মানসিক দুর্বলতা। জবাব দেবে কি, এই কারণে শুনতে চায় না। যাই হোক, আমরা জানান দিয়ে গেলাম। মানুষের একটা সহ্যের সীমা আছে, মানুষ এগুলো নানা জায়গায় প্রতিবাদ করছেন, কিন্তু ওই জিনিসটা সমর্থন করি না। প্রতিবাদ করতে গিয়ে কোনো ইঞ্জিনিয়ার বা কর্মচারী গায়ে আঘাত করুক বা ভাঙচুর করুক, এটা আমরা সমর্থন করি না। আমাদের দল একটা দায়িত্বশীল দল, আমরা সরকারি নীতির বিরুদ্ধে লড়াই করি। কাজে আমরা চাইছি সম্পূর্ণ সহযোগিতা করব, দামটা কমান, পরিষেবার মানটাকে উন্নত করুন। এই প্রস্তাবটা নিয়ে এখানে আসা হয়েছে। এই প্রস্তাবের প্রতি যদি আপনাদের কোনো সম্মান থাকে এটাকে সম্মান দিয়ে করার চেষ্টা করুন। আর যদি আলোচনা করতে চান পরেও ডাকতে পারেন, ডাকলে সেখানে আলোচনা হতে পারে, কোনো আপত্তি নেই। আপত্তি নেই। আপনাদের যদি কোনো যুক্তি থাকে আমরা শুনতে রাজি আছি। কেন বাড়িয়েছেন, যদি যুক্তি থাকে নিশ্চয়ই মেনে নেব। যুক্তির বিরোধিতা আমরা করি না, এটা কমিউনিস্টরা করে না। কমিউনিস্টরা যুক্তিবাদী, কমিউনিস্টরা যুক্তি মেনে নেয়, কিন্তু অযুক্তির কাছে কমিউনিস্টরা আত্মসমর্পণ করে না। তাহলে আমরা মনে করি যে বাড়িয়েছেন এটা কোনো যুক্তি নেই, এই কারণে বিরোধিতা করার জন্য এখানে আমরা এসেছি। আমরা দৃঢ় কণ্ঠে বলবো প্রত্যাহার করুন। এই কথাগুলো বলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।